আমি কিছু ভিডিও দেখেছিলাম ওই সিরিয়া টিরিয়া অঞ্চলে, যেখানে জিহাদের নামে ধরো যার কবর হবে তাকে দিয়েই কবর খোঁড়ানো হয়, ওই তাকে বলে ওর তলায় ঢুকে পড়, অন্যরা মাটি চাপা দিয়ে দেয়। এইভাবে পুলিশ কিন্তু তার নিজের কবর খুঁড়ছে। আচ্ছা, আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো সেখানে এই সজল বাবু, তার সাথে দীপাঞ্জন বাবু, অভিজিৎ বাবু আর তার সাথে সাথে শুভেন্দু বাবু, এরা কি বলছেন মমতা ব্যানার্জি যে বক্তব্যটা করেছিলেন সেই বক্তব্যটা নিয়ে, মানে বলেছিলেন না যে 200 জন আর্মি ওনাকে দেখে পালাচ্ছেন, সেই বক্তব্যটা নিয়ে। আর তার সাথে সাথে পুলিশের গাড়ি, পুলিশ যে আর্মির গাড়িটিকে আটকিয়েছিল, সেনাবাহিনী যে গাড়িটিকে আটকিয়েছিল কলকাতায় রাইডার্স বিল্ডিং এর পাশে, তো সেই বিষয়টা নিয়ে এনারা মন্তব্য দিচ্ছেন। সেই মন্তব্যটা আজকে তোমাদের শোনাবো। দেখো, মনে হচ্ছে তোমাদের শুনে অবশ্যই ভালো লাগবে। চলো শুরু করা যাক। সেনাকে খেপালে তার যে কি রেজাল্ট হতে পারে, সেনাকে খেপালে তার যে কি রেজাল্ট হতে পারে, সেটা একবার পাকিস্তানে গিয়ে ঘুরে এসে দেখুক, দেখে আসুক। এই সমস্ত পাগলের পাগলামি চলছে। মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সেনাকে ব্যবহার করতে এই সরকারের এতটুকু কুণ্ঠাবোধ হচ্ছে। কিন্তু সেনাকে কখনোই, সেনার কর্তৃত্ব, সেনার অস্তিত্ব, সেনার সম্মান কখনোই বাজারে দাও রাখা যাবে না। যদি সেনার বিরুদ্ধে অসম্মান হয়, তাহলে বাংলা তথা তামাম ভারতবর্ষের লোক রাস্তায় নেমে পড়বে। এবং স্বরাষ্ট্র দপ্তরকেও বলবো, এই পুলিশের এত সাহস হয় থেকে, যদি এদের ব্যবস্থা না করেন, তাহলে বামপন্থীরা যে বৃত্তে ও আওয়াজ ছড়িয়ে বেড়ায়, গোটা মানুষ সেটাকে বেশি করে বিশ্বাস করতে শুরু করবে। আমাদের এতগুলো লোকের রক্ত, আমাদের এত চোখের জল, তার জন্য যদি কোথাও প্রোটোকল, কোথাও আপনার আইন যদি একটু উল্লঙ্ঘিত হয়, হোক, মানুষের বিশ্বাস আসুক যে সেনার ওপর যদি কেউ এই ধরনের নোংরামি করে, তার যেন যথোপযুক্ত শাস্তি হয়। সব বিষয়টা মুখ ঘুরিয়ে থাকলেও চলবে না। আমার এটা আবেদন স্বরাষ্ট্র দপ্তরের কাছে। পুলিশ মন্ত্রীর সাথে কি হয়েছে? উনি তো আবেল মুজে মার করে দৌড়ে গেছে। মনে রাখবেন, সৈন্যবাহিনী ভারতবর্ষের নয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সৈন্যবাহিনীর একটা। তাকে এইভাবে অসম্মান করলে ভারতবাসী মেনে নেবে না। ভারতবাসী মেনে নেবে না, বাঙালি ভিক্টিম হয়ে যাবে। বাঙালি যেখানে যাবে সেখানে এই ধরনের কথা শুনতে হবে। তুমি যদি আচ্ছা, তাহলে তোমরা শুনলে সজল বাবুর বক্তব্যটা। তো দেখো, ইনি যেটা বললেন যে সেনাবাহিনীকে খেপালে কি হতে পারে, সেটা পাকিস্তানকে যে খবর নিতে, কারণ ইনি এই কথাটা এই জন্যই বললেন কারণ তোমরা দেখেছো অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরে পাকিস্তানের কি হাল হয়েছিল সেটা আমরা সবাই জানি। তো সেই কথাটা ইনি এখানে বললেন। আর তার সাথে সাথে তিনি যেটা বললেন, এই যে সেনাবাহিনীর গাড়িকে আটকে দেওয়া হলো, তারপর তাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো, এই বিষয়টা তিনি কিন্তু ভালো চোখে দেখছেন না। তিনি যেটা বলছেন যে আমাদের যে সৈন্যবাহিনী, সেটা হচ্ছে বিশ্বের মধ্যে একটা অন্যতম সৈন্যবাহিনী। সেই সৈন্যবাহিনী সেনাদের প্রতি এরকম অসম্মান করলে সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না। দেখো, আমি এখানে একটা কথাই শুধু বলবো যে দেখো, সেনাবাহিনীর গাড়িটাকে ওনারা নিয়ে গেছেন, ওনারা বলছেন যে ট্রাফিক আইন ভঙ্গ করেছে সেই কারণে। আর তাছাড়া এই পুলিশ কমিশনারের যে গাড়ি আসছিল তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, সেই কারণে ওনারা এই অ্যাকশনটা নিয়েছেন। কিন্তু সেই কালকেই আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা অবশ্যই তোমরা শুনেছো যে শওকত মোল্লার যে গাড়িতে যাচ্ছিল, সাংসদ বা বিধায়ক তিনি একজন, তো তার যে গাড়িটা যাচ্ছিল সেই গাড়িতে পুলিশের যে একটা গাড়ি ছিল না, সেই গাড়িটা একটা বাইক আরোহীকে যে ধাক্কা মারে এবং সেই বাইক আরোহীর ওখানে মৃত্যু হয়ে যায়। তাহলে এখানে প্রশ্ন উঠছে যে সেনাবাহিনী বেলায় পুলিশে এরকম কড়া পদক্ষেপ নিয়েছিল, আর ওই বেলাতে কি কড়া পদক্ষেপ নেবে না? দেখো, যতটা জানা যাচ্ছে যে ওই পুলিশের যে ড্রাইভার আছে তার বিরুদ্ধেও কি এফআইআর করা হয়েছে। এবং কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে সেই পুলিশের যে গাড়িটা, সেই গাড়িটার যে সার্টিফিকেট ছিল, সে আরসি ওই গাড়িটা ফেল হয়ে গেছিল। সেটা তোমরা অবশ্যই কালকে খবর মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে তোমরা অবশ্যই দেখেছো। তো সেই বিষয়টা আমি বলছিলাম। তাহলে পুলিশের বেলায় একরকম নিয়ম আর এই সেনাবাহিনীর বেলায় একরকম নিয়ম, সেটা কিন্তু মানুষ ঠিক চোখে দেখছে না বলেই এটা আমার মনে হয়। এরপর তোমাদের যেটা শোনাবো, দীপাঞ্জন চক্রবর্তী তিনি কি বলছেন সেটা অবশ্যই তোমাদের শোনা দরকার এই বিষয়টা নিয়ে। চলো শোনা যাক। মানে নাম বললে সেটা বেটার হয়। ওই সংবিধানের শপথ নেওয়ার যে পদটির কথা বললে, সেটা তার তার যদি বক্তব্য থাকে সেটা জবাব দিতে আমার কষ্ট হয় বা ঘৃণা হয়। ভাবতে লজ্জা লাগে, স্বাধীনতার পর ভারতবর্ষ বহু বহু মুখ্যমন্ত্রী দেখেছে পশ্চিমবঙ্গ,
এইরকম যে একজন মুখ্যমন্ত্রী থাকবেন যিনি এরকম ভাবে বিকৃত কথাবার্তা বলতে পারবেন, এটা ভাবা যায় না। বাঙালি হিসাবে আমি ভাবতে পারি না। আর উনি ওদিকে আবার বাঙালি অস্মিতার কথা বলে বেড়াচ্ছে, ভাবা যায় না। এই বাংলাতে মুখ্যমন্ত্রীর চেয়ারে কারা বসেছিল এতদিন, আর আজকে কে বসেছেন এবং কি কথা বলছে, কি জবাব দেবো? মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে এই সমস্ত কথা বলে। না, প্রথমত বলি, বহিরাগত দেখে সেনাবাহিনী পালিয়ে যাবে বা বহিরাগত শত্রুকে দেখে সেনাবাহিনী পালিয়ে যাবে, এটা আমি শিওর, তুমিও বিশ্বাস করো। এবং বহিরাগত শত্রুদের কি অবস্থা হয়, অপারেশন সিঁদুরে দেখিয়ে দিয়েছে সেনাবাহিনী পাকিস্তানকে, হাঁটু বেড়ে বসিয়ে দিয়েছে। এখন সমস্যা হচ্ছে যে উনি ওনার পুলিশ দপ্তরকে বানিয়ে দিয়েছেন মেরুদণ্ডহীন কি বলি। এবং এখন পশ্চিমবঙ্গের যে কোনো পুলিশ স্টেশনে যদি কোনো ধর্ষণ, চুরি, ডাকাতি থেকে দুর্নীতি, চাকরি চুরি, কোন রকম খুন, জখম, কোনো কিছুই কমপ্লেন কেউ লেখাতে যায়, তার পারমিশন চাইতে হয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কারণ এটাই হয়ে গেছে সমস্যা। উনি ভেবে গেছিয়েছেন যে সেনাবাহিনী ওনার কাছ থেকে পরামর্শ নেবেন, ওনার কাছ থেকে অনুমতি নেবেন। অনুমতির তো জায়গায় নেই, কারণ সেনাবাহিনী তার জমিতে ওনাকে অনুমতি দিয়েছিলেন, ওনার দলকে। সেটা সময় উত্তীর্ণ হয়ে গেছে, তারপর সেনাবাহিনী খুলে নেবে। উনি চেয়েছিলেন এটার একটা অন্য গেম প্ল্যান করেছিলেন। কারণ একে একে দেখো, বিএসএফ, সিবিআই, ইডি থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাকেও উনি গালিগালাজ করছেন। সংবিধানের একটা অন্যতম স্তম্ভ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, বাকি রয়ে গেছিল সেনা, তার জন্য একটা উনি সুযোগ খুঁজছিলেন। তো সেটা উনি করেছেন জেনে বুঝে। উনি তো খুলে দিতে পারতেন ওনার দলবল সাঙ্গপাঙ্গ প্যান্ডেল, আর প্যান্ডেল খোলা ডেকোরেটরের কাজ। সেটা যখন করেনি, আর্মি তাদের নিজেদের জমিতে 1 ঘন্টাও অবৈধ কাউকে কোনো স্ট্রাকচার বানিয়ে রাখতে দেবে না, এটা পরিষ্কার ব্যাপার। এটা যদি আমার সন্দেহ থাকে, উনি গিয়ে পরিষ্কার গিয়ে দলিল দেখতে পারেন, এটা এইসবই করবে। আচ্ছা, তাহলে তোমরা এই দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্যটা শুনলে, এনার বক্তব্য শুনে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো, আমি এনার বক্তব্য শুনে যেটা বুঝলাম, ইনি বলছেন যে মমতা ব্যানার্জি সুযোগ খুঁজছিলেন, যে তিনি যে কোনো যতগুলো কেন্দ্রীয় সংস্থা আছে সবার সাথে পাঙ্গা নিয়ে নিয়েছেন, এবার শুধু আর্মিটা বাকি ছিল, তো তিনি সুযোগ খুঁজছিলেন, এরকম তিনি একটা কথা বললেন। আর দেখো, এখানে আমার একটা কথা মনে হচ্ছে যে তিনি হয়তো চাইছিলেন যে কিভাবে, যে এখন যে টপিকটা চলছে না, এই যে এসএসসি স্ক্যামটা, সেই স্ক্যামের যে টপিকটা চলছে সেটার থেকে মুখ ঘোরানো যায়। দেখো, তোমরা অবশ্যই এই জিনিসটা একবার ভাবো বা চিন্তা করো, এই যে সেনাবাহিনী যে এই যে ডেকোরেটার্সের জিনিসগুলোকে নিয়ে গেল, বা এই যে পোস্টারগুলো খুলে দিল, বা এই যে প্যান্ডেলটা খুলে দিল, তো এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীকে কেন সেখানে হাজির হতে হবে, যেখানে তিনি জানেন যে তাদের কাছে পারমিশন ছিল মাত্র 2 দিনকার, মাত্র 2 দিন বলতে শনি আর রবিবার ধরে, তো সেই সময় অতিক্রম হয়ে গেছে বলেই সেনাবাহিনী এই কাজটা করেছে। তাহলে তিনি কিন্তু অন্য জায়গায় যেমন প্যান্ডেল কোনো কারণে ঝগড়া বশত কারণে প্যান্ডেল খোলা হয় বা কোনো কিছু কারণ হয়, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী উপস্থিত হয় না, এইখানে সেনাবাহিনীর ব্যাপার বলেই তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। তাহলে এটা একটা ওই এসএসসি স্ক্যামের যে ব্যাপারটা চলছে, নিয়োগ দুর্নীতির যে ব্যাপারটা চলছে, সেটা থেকে মুখ ঘুরানোর কি একটা ব্যাপার নয়? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে জানাও। দেখো, তার সাথে সাথে তিনি যেটা বললেন, এই যে সেনাবাহিনীর যেটা অপমান করা হয়েছে, মানে যে বলেছিলেন যে আমাকে দেখে নাকি 200 জন আর্মি পালাচ্ছে, তো এই কথাটা শুনে কিন্তু সবাই ব্যথিত হয়েছে, কারণ আমাদের সেনাবাহিনীকে আমরা সবাই গর্ব করি, গর্ব অনুভব করি, তো সেই সেনাবাহিনী নিয়ে যদি এরকম অসম্মানজনক কথা বলে, সেটা সবাইকে অবশ্যই গায়ে রাখবে। আর তাছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন এত বড় পদে আছেন, তিনি একজন মুখ্যমন্ত্রী, তো তার মুখ থেকে এরকম কথা যদি বের হয়, সেটা তো সবাইকে গায়ে লাগবে কি। এরপর তোমাদের শোনাবো অভিজিৎ গাঙ্গুলি, তিনি কি বলছেন, চলো সেটা শোনা যাক। এরা আর্মির গাড়িকে দেখে শক্ত হয়ে এইভাবে করবে। আপনি দেখবেন যখন কিছু গাড়ি যায় রাস্তায়, দেখবেন কিছু জীব আছে, তারা কাই 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 করতে সেই গাড়ি ছিল পাশাপাশি কেউ করতে করতে। তো আমার তো এই ঘটনাটা শুনেই তো মনে পড়ে যাচ্ছে। আরে অভিজিৎ গাঙ্গুলি এটা কি বললেন, মানে তিনি বলছেন যে আপনারা দেখবেন যে কোনো গাড়ি যায়, তখন কিছু জীব আছে যারা ঘেউ 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 করতে করতে পিছনে ছুটে যায়। তো তাহলে এই বক্তব্যটা শুনে তোমাদের কি মনে হচ্ছে তিনি কি বলতে চাইলেন, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যে আর্মির গাড়ি যাচ্ছে আর চেস করছে কেউ কেউ করতে করতে কিছু মানুষ। তো এরকমই ঘটেছে ঘটনা। এই পুলিশ মন্ত্রী যদি এসব দিয়ে বাড়াবাড়ি করতে থাকে, তাহলে নিজেই ডেকে আনবেন, এটা উনি হয়তো বুঝছেন না। তো সেদিকে বুঝে যাবে, পারমিশন কোথায়?
উনি তো এত কথা বলছেন, উনি দেখান না যে পারমিশনটা ছিল 2 দিনের বেশি, সেটা দেখাতে বলবেন, সেটা দেখাতে হবে। সেটার ব্যাপারে কোনো কথাই বলছে না। ওনার যে ধরনের মিথ্যা কথা বলা অভ্যেস, যে ধরনের মিথ্যা কথা উনি ছোট থেকেই বলে আসছেন নিশ্চয়ই, সেই ধরনের মিথ্যা কথা সবসময় বলেন এবং এবারেও বলেছেন। এবং বিষয়টা চেপে যাচ্ছে যে আর্মির দেওয়া 2 দিনের যে পারমিশন, সেটা ওনাদের ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, তারপরে আর ছিল না। তো রেজাল্টলি আর্মি তাকে চ্যালেঞ্জ করছি। তাহলে শুনলে তো এই অভিজিৎ বাবু তিনি কি বললেন যে তৃণমূলের কাছে দুদিনকার পারমিশন ছিল, তার বেশি পারমিশন ছিল না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা কিন্তু বলছেন না। তিনি নানা রকম অভিযোগ করছেন, নানা রকম কথা বলছেন, কিন্তু তিনি একবারও সেটা বলছেন না যে তাদের কাছে মাত্র দুদিনকার পারমিশন ছিল। তাহলে এই অভিজিৎ বাবুর যে বক্তব্য সেটা নিয়ে যদি তোমাদের কিছু মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাও। এরপর তোমাদের আমি শোনাবো এই শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন। চলো শুভেন্দু অধিকারী ভিডিওটা দিয়ে এই ভিডিওটা শেষ করা যায়, তো চলো দেখা যাক। সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল, ছবি প্রকাশ করুন, উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল ওনাকে বুঝতে হবে। ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের 140 কোটি মানুষের গৌরব, পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি। আপনি যে বলছেন 200 জন সেনা অফিসার এবং জওয়ান আমাকে দেখে পালাচ্ছে, আপনারা যাবেন না, আমি আপনাদেরকে নিয়ে গর্ব অনুভব করি। তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন, আমি ইতিমধ্যে এই চ্যানেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি, আমি রাজনাথ সিং সিবিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে। সেম মমতা ব্যানার্জি, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। আমি কিছু তাহলে শুনলে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা। আর যেটা আমি খবর পেয়েছিলাম সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকেও নাকি একদিনকার জন্য সাসপেন্ড করতে হয়েছিল, কারণ তিনি এই ইন্ডিয়ান আর্মির হয়ে কথা বলেছিলেন বলে। তো সেই বিষয়টা হয়তো তোমরা খবরে দেখেছো। তো দেখো এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাও। আর এনারা যে বক্তব্যগুলো দিলেন, এনাদের এই বক্তব্য শুনে যদি তোমরা কিছু বলতে চাও সেটাও আমাকে জানাতে পারো। দেখো আমি এখানে একটা কথাই বলবো, এই মমতা ব্যানার্জি যে জিনিসটা এই আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে মন্তব্যটা করলেন সেটা কিন্তু তিনি ঠিক হয়নি করা। কারণ একজন সেনাবাহিনী কিন্তু আমাদের দেশের একটা গৌরব বলে কথা। আর এই সেনাবাহিনীকে অপমান করা বা অসম্মান করা সেটা অবশ্যই ঠিক নয়। যদিও তিনি বলেছেন যে আমি প্রাউড ফিল করি, কিন্তু গর্ব অনুভব করি বলার পর তারপর যে এই কথাটা বললেন 200 জন আর্মি আমাকে দেখে পালাচ্ছে, সেই কথাটা কিন্তু অবশ্যই ঠিক নয়। তো এনাদের বক্তব্য শুনে, এই সজল বাবুর বক্তব্য শুনে আর দীপাঞ্জন বাবুর বক্তব্য শুনে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।